আচ্ছা রূপা, কারো মধ্যে হঠাৎ পরিবর্তন হলে আমাদের কি করা উচিত? মানে আমার খুব পরিচিত একজনকে একদম অপরিচিত লাগছে। এখন আমি তার পরিবর্তনের কারণটা কিভাবে বুঝবো? ভ্রু কুঁচকে যায় রূপার। পিহুর কথা ওর মাথার উপর দিয়ে যাচ্ছে। কণ্ঠে কৌতূহল নিয়ে রূপা বলে, একটু ঝেড়ে কাজ তো পেহু। তোর কোনো কথাই আমি বুঝতে পারছি না, সবটা খুলে বল। পিহুর মনে আবার বিষণ্ণতা ভর করে। তুরানের এই বদলে যাওয়া পিহু মেনে নিতে পারছে না। ফ্লোরের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলে, তুরান ভাই বদলে গেছে রূপা। সে আর আগের মতো নেই। আগের তুরান ভাই আর এখনকার তুরান ভাইয়ের মধ্যে আকাশ পাতাল তফাৎ। এই তুরান ভাইকে তো আমি চিনতেই পারছি না। এবার রূপা নুরি দুজনেই নড়ে চড়ে বসে। এতক্ষণ উড়ু উড়ু মন নিয়ে বসে থাকলেও এখন দুজনের চেহারায় সিরিয়াস। রূপা পিহুর দুই হাত আঁকড়ে ধরে বলে, সত্যি করে বলতো পিহু, ঠিক কি হয়েছে? আজকাল তুরান ভাই আমার সাথে একদম ভিন্ন আচরণ করছে। বেশিরভাগ সময় সে ফোন নিয়েই পড়ে থাকে। আজকাল তার ফোনে তুলনামূলক বেশি কল আসে। কে কল করে আমি জানি না, কিন্তু দিন নেই রাত নেই, একটু পরপরই ফোন আসে। গভীর রাতে উঠে তাকে বিছানায় পাই না। খুঁজলে দেখতে পাই মাঝরাতে বেলকনিতে দাঁড়িয়ে কারোর সাথে ফিসফিস করে কথা বলে। আমার সাথে আগে কখনো খারাপ আচরণ করেনি, কিন্তু এখন করে। আগে রাগ করলে সে আমার রাগ ভাঙাতে কত কিছু করতো, কিন্তু এখন আমার রাগ ও অভিমানের পরোয়াই করে না। তুরান ভাই পুরোই বদলে গেছে রূপা। রূপা নুরি দুজনেই বিস্মিত। তুরান যে এমন করতে পারে সেটা ওরা বিশ্বাসই করতে পারছে না। তুরানের এমন করার কারণ কি হতে পারে সেটা রূপা বুঝতে পারছে না। এরই মাঝে হঠাৎ নুরি বলে ওঠে, এই পিহু, তুরান ভাই আবার অন্য কোনো মেয়ের সাথে প্রেম টেম করছে না তো? ধক করে ওঠে পিহুর বুক। এই কথা তো পিহুর মাথায় আসেনি। তুরানের এমন হঠাৎ পরিবর্তনের কারণ এটাও তো হতে পারে। আজকাল এমন তো অহরহ হচ্ছে, কিন্তু কেন যেন পিহুর মন এই কথা মানতে চাইছে না যে তুরান পিহুকে রেখে অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়বে। মাঝে যে ওদের দুজনের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক নেই বা আগেও ছিল না, কিন্তু তুরান পিহুর যথেষ্ট কেয়ার করে। অন্য কোনো মেয়ের সাথে কি তুরান আদৌ প্রেম করতে পারে? ভয়ের দানা বাঁধতে শুরু করেছে পিহুর মনে। পিহুর মনে ভয় আরও এক ধাপ বাড়িয়ে দিয়ে রূপা বলে, মানুষ পরিবর্তনশীল পিহু। একটা সময় এসে প্রতিটা মানুষেরই পরিবর্তন ঘটে, আর এই পরিবর্তন কেউ আটকাতেও পারে না। কিন্তু আমার যদি একটু সতর্ক থাকি তাহলে একটা বড় দুর্ঘটনা হওয়া থেকেও আটকাতে পারি। ভ্রুকুচকে তাকায় পিহু। কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করে, কি বলতে চাইছিস রূপা? রূপা কিছু বলার আগে নুরি উত্তর দেয়, মানে এটাই, তুই তুরান ভাইয়ের ওপর নজর রাখবি। সে কখন কি করছে, কোথায় যাচ্ছে, কার সাথে মেলামেশা করছে, সব কিছুতেই নজর রাখবি। তাহলেই নিজের প্রশ্নের উত্তর পেয়ে যাবি। স্থির হয়ে যায় পিহু। শীতল তার দৃষ্টি। ঘুরে রূপার দিকে একবার তাকাতেই রূপা মাথা নাড়িয়ে হ্যাঁ বোধক সম্মতি বোঝায়। ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে উঠে দাঁড়ায় পিহু। আস্তে করে বলে, বেশ, তাই হবে। এখন তাহলে আসি, আর তোরাও বাড়ি চলে যা। পিহু যেই না চলে যাবে রূপা সঙ্গে সঙ্গে পিহুর হাত ধরে ফেলে। পিহু পেছনে ফিরে তাকাতেই রূপা নিচু কণ্ঠে বলে, যত দ্রুত সম্ভব নিজেদের মধ্যকার দূরত্ব ঘুচিয়ে ফেল। এত কিসের সংকোচ? পুরুষ মানুষ এই একটা জায়গাতেই আটকায় ভাই। শারীরিক সুখ না পেলে তো তোর সাথে কেন থাকবে? পিহু মুখে কোনো জবাব দিল না, চুপচাপ মাথা নিচু করে চলে গেল। পিহুর আর কোনো কিছুই ভালো লাগছে না, সবকিছু এলোমেলো লাগছে। নিজেকে কেমন যেন পাগল পাগল মনে হচ্ছে। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে রাস্তার কাছে এসে দাঁড়ালো পিহু। এখান থেকে রিক্সা নিয়ে বাসায় চলে যাবে। রিক্সার জন্য দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ সামনে থেকে আসতে থাকা একটা রিক্সায় পিহুর চোখ আটকে যায়। আশ্চর্য দৃষ্টিতে তাকিয়ে থাকে সেদিকে। তুরান রিক্সায় করে কোথাও একটা যাচ্ছে, কিন্তু পিহুর আশ্চর্য হওয়ার কারণ এটা নয়। পিহু আশ্চর্য হয়েছে এ কারণে যে রিক্সায় তুরান একা নয়, ওর পাশে একটা মেয়েও আছে। মেয়েটাকে পিহু চেনে না, আজই প্রথম দেখছে। মুহূর্তের মাঝে এই রিক্সাটা পিহুর দৃষ্টিসীমার বাহিরে চলে যায়। স্তব্ধ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে পিহু। মাথাটা ভো ভো করে ঘুরছে, মনে হচ্ছে যে কোনো সময় জ্ঞান হারাবে। আর বেশি দেরি না করে একটা রিক্সা নিয়ে পিহু বাসায় চলে আসে। তুরান বাসায় ফিরেছে সন্ধ্যের পর। সেই যে সকালে বেরিয়েছিল আর সারাদিন শেষ করে সন্ধ্যে বাসায় ফিরল। বাসায় ফিরে নিজের রুমে এসেই পা জোড়া থেমে যায় তুরানের। পুরো রুম অন্ধকার। সন্ধে পার হয়ে গেছে, তবুও এখনো আলো জ্বালায়নি পিহু। এগিয়ে গিয়ে ঘরের লাইট দিতেই দেখতে পায় পিহু কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। এতে যেন তুরান আরো আশ্চর্য হয়ে যায়। এ অসময়ে ঘুমানোর মানে কি? তাও কাঁথা মুড়ি দিয়ে? অসুস্থ নাকি?
চিন্তায় কপালে 2-3টা ভাঁজ পড়ে তুরানের। ব্যস্ত পায়ে এগিয়ে আসে তুরান। খাটের পাশের টেবিলে ফোন আর ওয়ালেট রেখে পিহুর পাশে এসে বসে। কপালে হাত দিয়ে দেখে জ্বর এসেছে কিনা। কপালে কারো ঠান্ডা হাতের ছোঁয়া পেতে চোখ মেলে তাকায় পিহু। নিজের মাথার কাছে তুরানকে দেখে লাফিয়ে উঠে বসে। পিহুর শুকনো মুখের দিকে তাকিয়ে চিন্তিত স্বরে তুরান বলে, এই অসময় শুয়েছিস কেন? অসুস্থ নাকি? জ্বরও তো আসেনি। আমি ঠিক আছি, আপনি কখন আসলেন? এই মাত্রই। এটুকু বলে থেমে যায় তুরান, স্থির দৃষ্টিতে তাকিয়ে বলে। দুপুরে খেয়েছিস তুই? আচমকায় পিহুর চোখ জোড়া ছলছল করে ওঠে। তুরানের মুখের দিকে তাকিয়ে পিহুর ভীষণ কান্না পাচ্ছে, সাথে অভিমানও তরতর করে বাড়ছে। এটা কি সময় হলো তার খাবার খবর নেওয়ার? সারাদিন বাহিরে পার করে দিয়ে সন্ধে এসে জিজ্ঞেস করছে খেয়েছিস তুই? এটা কি দুপুরের খাওয়ার খবর নেওয়ার সময়? অভিমানী কণ্ঠে পিহু বলে, এখন এসেছেন দুপুরের খবর নিতে? সময় দেখুন কয়টা বাজে, সন্ধ্যা 7টা। এর থেকে রাতের খাওয়ার খবর নিতেন। মাথাটা নিচু করে ফেলে তুরান। পিহু যে এখনো অভিমান করে আছে সেটা তুরান বেশ বুঝতে পারছে। কপালে বৃদ্ধাঙ্গুল ঘষতে ঘষতে জবাব দেয়, সারাদিন খুব ব্যস্ত ছিলাম, তাই খোঁজ নেওয়ার সময় পাইনি। আচ্ছা, তুই পড়তে বস, আমি কিছু খেয়ে আসি। দুপুরে সময় পাইনি খাবার। কথাটা বলেই তুরান রুম থেকে বেরিয়ে যায়। পিহু দরজার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কান্নারা এসে গলায় দলা পাকিয়ে আছে। কাঁদতে না পারার কষ্ট যেন দ্বিগুণ হচ্ছে। অন্য মেয়ের সাথে সারাদিন কি এমন রাজকার্য করেছে যে খাওয়ারের সময় পায়নি? নিচে এসে ডাইনিং টেবিলে বসে তাইবা বেগমকে ডাকে তুরান। মা, কিছু খেতে দাও তো, খুব খেতে পেয়েছে। তুরানের ডাকে রান্নাঘর থেকে বেরিয়ে আসে তাইবা বেগম। তিনি রাতের জন্য রান্না করছিলেন। তুরানের ডাক শুনে তাহমিনার মাকে রান্না সামলাতে বলে বেরিয়ে আসেন। তুরানের পাশে দাঁড়িয়ে চিন্তিত সুরে বলেন, সত্যি করে বলতো তুরান, তোর আর পিহুর মধ্যে কি হয়েছে? মেয়েটাকে কি বকেছিস? ভ্রু কুঁচকে যায় তুরানের। মায়ের মুখে এমন কথা শুনে কিছুটা অবাক হয়েছে। মায়ের দিকে ঘুরে বসে বলে, কেন বলো তো, হঠাৎ এই প্রশ্ন? কাল থেকে দেখছি পিহু মনমরা হয়ে আছে, খুব বেশি কথাও বলছে না। আজ বলল কলেজে যাব, কিন্তু যাওয়ার একটু পরেই চলে এসেছে। সেই যে বাড়ি ফিরেছে তখন থেকেই ঘরে বসে আছে। দুপুরে কত করে ডাকলাম, খেতে আসলো না। বলে ভালো লাগছে না, পরে খাবো। পিহু তো এত শান্ত শিষ্ট মেয়ে নয়। কি হয়েছে মেয়েটার? মানে পিহু দুপুরে খায়নি? তুরানের আশ্চর্যজনিত কণ্ঠে করা প্রশ্নের জবাবে তাইবা বেগম মাথা ডানে বামে নেড়ে নাবোধক বোঝান। পিহু না খেয়ে আছে শুনে ভ্রু কুঁচকে যায় তুরানের। ওর আবার কি হলো? চিন্তায় পড়ে যায় তুরান। আগে পিছে আর কিছু না ভেবে বলে, তুমি দুজনের জন্যই খাবার দাও, আমি গিয়ে দেখছি কি হয়েছে। তুরানের কথায় মাথা নেড়ে তাইবা বেগম রান্নাঘরে চলে যান। দুটো প্লেটে খাবার এনে তুরানের হাতে ধরিয়ে দেন। খাবারটা নিয়ে তুরান নিজের রুমের দিকে পা বাড়ায়। রুমে ঢুকে দেখে পিহু বিছানায় নেই। রুমের চারদিকে চোখ বুলিয়ে দেখতে পায় বেলকনিতে চুপচাপ দাঁড়িয়ে আছে পিহু। তুরান কোনো কথা না বলে সোজা বেলকনিতে চলে যায়। সোফার সামনে রাখা টি টেবিলে খাবারের প্লেট দুটো রেখে পিহুর পাশাপাশি দাঁড়ায়। তুরানের উপস্থিতি বুঝতে পেরে ঘুরে দাঁড়ায় পিহু। ধীর কণ্ঠে বলে, এত তাড়াতাড়ি খাওয়া হয়ে গেল? আমি কখন বললাম খেয়ে এসছে? পিহুর প্রশ্নের জবাবে তুরানের ফের প্রশ্ন করায় কিছুটা আশ্চর্য হয় পিহু। ঘুরে দাঁড়িয়ে বলে, মানে? মানে খাবার রুমে নিয়ে এসেছে, এখন আমিও খাবো, সাথে তুইও খাবি। দুপুরে খাসনি কেন? পিহু পেছনে ফিরে দেখে টি টেবিলে দুটো খাবারের প্লেট রাখা, আর প্লেট দুটোতে পিহুর পছন্দের মোরগ পোলাও আছে। আজ বাসায় পিহুর পছন্দের সব খাবার রান্না করা হয়েছে। হয়তো তাইবা বেগম আগেই বুঝতে পেরেছেন যে পিহুর মন খারাপ, তাই পিহুর মন ভালো করতে এসব আয়োজন তার। আগের পিহু হলে মোরগ পোলাও দেখে খুশিতে লাফাতে শুরু করত, কিন্তু আজ পিহুর কেন যেন সে আগ্রহ কাজ করছে না। সবকিছু ফিকে লাগছে। হয়তো মন খারাপের মাত্রাটা একটু বেশিই, তাই পিহুকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তুরান পিহুর হাত ধরে টেনে ওকে সোফায় বসালো। একটা প্লেট হাতে দিয়ে নিজের 5 আঙ্গুলের সাহায্যে এক লোকমা পোলাও তুলে পিহুর সামনে ধরল। পিহু তাকিয়ে আছে তুরানের মুখের দিকে। তুরানের মনের মধ্যে আসলে কি চলছে সেটাই হয়তো বুঝতে চাইছে। পিহুকে এমন তাকিয়ে থাকতে দেখে তুরান চোখের ইশারায় খাবারটা খেতে বলল। কোনো কথা না বলে বিনা বাক্যে খাবার মুখে পুরে নিল পিহু। দৃষ্টি তার এখনো তুরানে স্থির।
আজ পিহুর পছন্দের খাবারও মুখে স্বাধীন মনে হচ্ছে, কোনো অনুভূতি পাচ্ছে না যেন। এদিকে তুরান কিছু না বলে চুপচাপ পিহুকে খাইয়ে দিয়ে যাচ্ছে। কয়েক লোকমা মুখে নেওয়ার পর পিহু হুট করে বলে উঠল, আপনি কি আমাকে কিছু বলতে চান? এমন কোনো কথা যা এখনো বলেননি, কিন্তু বলা উচিত। ভ্রু কুচকে যায় তুরানের, সাথে চলতে থাকা হাতটাও থেমে যায়। পিহুর হঠাৎ এমন প্রশ্নের কোনো অর্থ তুরান বুঝতে পারছে না। পিহুর দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলে, মানে কি বলবো? কিছু বড় কথা ছিল কি? না, আমার খাওয়া হয়ে গেছে, আপনি খেয়ে নিন। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে পিহু, উঠে রুমের ভেতরে চলে যায়। রুমে ঢুকে পেছন ফিরে অভিমানী চোখে তাকায় তুরানের দিকে। তুরান খাবার আনতে রুমে থেকে যাওয়ার পর ওর ফোনে 2বার কল এসেছে। কৌতূহলবশত ফোনের দিকে তাকাতেই পিহু দেখতে পায় জেরিন নামের কোনো মেয়ে ফোন করেছে। ফোন কেটে যাওয়ার পর একটা মেসেজও এসেছে ফোনে, আর মেসেজটাও দিয়েছে জেরিন। সেখানে লেখা ছিল, তুরান, কোথায় আছো তুমি? একটু জরুরি দরকার আছে, প্লিজ কল ব্যাক করো। তারপর আর কোনো কল বা মেসেজ আসেনি। হয়তো তুরানের কল ব্যাক করার অপেক্ষায় আছে সে। এটা দেখার পর থেকে পিহুর মনের বিষণ্ণতা আরও বেড়ে গেল। বিষণ্ণ মন নিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল পিহু। অতিরিক্ত চিন্তা করায় কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে। তুরান রুমে এসে দেখে পিহু ঘুমিয়ে পড়েছে। ছোট্ট একটা দম নিয়ে নিজেও গিয়ে পিহুর পাশে শুয়ে পড়ে। স্বভাববশত ঘুমন্ত পিহুকে বুকে টেনে নিয়ে নিজেও ঘুমের দেশে পাড়ি জমায়। মাঝরাতে মাথার বালিশের কাঁপাকাঁপিতে ঘুম ভেঙে যায় পিহুর। চোখ মেলে খুঁজতে থাকে কি কাঁপছে। হাতড়ে বালিশের নিচে তুরানের ফোনটা পায়, যা অবিরামভাবে বেজে যাচ্ছে। ফোনের স্ক্রিনে জলজল করছে জেরির নাম। ঘড়ির দিকে একবার তাকায় পিহু। রাত 2:30 বাজে। ঘাড় ঘুরিয়ে তাকায় তুরানের দিকে। তুরান এখন ঘুমে বিভোর। ডাকবে কি ডাকবে না সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে পিহু। একটু ভেবে তুরানকে ডাকার কথা মাথা থেকে বের করে দেয়। এটাই মোক্ষম সুযোগ। এই সুযোগেই এই মেয়েটার সাথে কথা বলতে হবে। এমন সুযোগ আর পাওয়া যাবে না। কে এই মেয়ে, আর তুরানের সাথেই বা তার কি সম্পর্ক? সব প্রশ্নের উত্তর এই মেয়ের থেকেই জানতে পারবে পিহু। তুরানের দিকে এক নজর তাকিয়ে চুপচাপ উঠে বেলকনিতে চলে যায় পিহু। ভীষণ ভয় করছে, ভয়ে বুক কাঁপছে। কে জানে কোন অপ্রিয় সত্যির মুখোমুখি হতে যাচ্ছে। বেলকনিতে দাঁড়িয়ে আরও একবার রুমের দিকে তাকায়। না, তুরান গভীর ঘুমে বিভোর হয়ে আছে। দুরু মন নিয়ে ফোনটা রিসিভ করে পিহু। কে জানে কি হতে চলেছে। বেপরোয়া গতিতে হাত কাঁপছে পিহুর। বুকের ভেতর যেন দামামা বাজছে। ভয়ে ভয়ে ফোনটা রিসিভ করে কানে চেপে ধরল পিহু। রিসিভ করতে ওপাশ থেকে ভেসে এলো একটা মেয়েলি সুর। হ্যালো তুরান, কোথায় তুমি? তখন ফোন করেছিলাম, রিসিভ করলে না কেন? আবার এসএমএস করলাম, তাও রিপ্লাই দিলে না। তোমার সাথে ভীষণ জরুরি কথা আছে, প্লিজ একবার দেখা করো। ইটস ভেরি আর্জেন্ট। কি হলো, কিছু বলছো না কেন? তুরান, হ্যালো। সাথে সাথে ফোনটা কেটে দিয়ে হাত দিয়ে মুখ চেপে ধরে পিহু। ভীষণ কান্না পাচ্ছে। কান্নার জোরে ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। এবার পিহুর মনে হচ্ছে নুরির কথাই ঠিক। তুরান কোনো মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে গেছে, আর সেটা পিহুর থেকে লুকাতে চাইছে। পিহু যেন বিশ্বাসই করতে পারছে না যে তুরান ওর সাথে এমন করতে পারে। লম্বা লম্বা শ্বাস নেয় পিহু। সবটা নিজের বোঝার ভুল এই বুঝ দিয়ে নিজেকে শান্ত করে। পিহু ঠিক করে এই বিষয়টা নিয়ে কাল তুরানের সাথে সরাসরি কথা বলবে। লম্বা একটা শ্বাস টেনে রুমে চলে আসে। চুপচাপ নিঃশব্দে ফোনটা নিজের বালিশের নিচে রেখে নিজের জায়গায় এসে শুয়ে পড়ে। নিজেকে যতই বুঝ দিক, কিন্তু মন যেন কোনো কথাই শুনছে না। মস্তিষ্ক বলছে, তুরান ভাই তোকে ঠকাচ্ছে পিহু, সে পরনারীতে আসক্ত হয়ে পড়েছে। কিন্তু মন বলছে না পিহু, তুরান ভাই এমন করতেই পারে না। মন আর মস্তিষ্কের লড়াইয়ে ক্লান্ত হয়ে গেছে পিহুর শরীর। এই অমানসিক অশান্তি থেকে মুক্তি পাওয়া যেন ভীষণ দায় হয়ে পড়েছে। নানান চিন্তা করতে করতে একসময় ঘুমিয়ে পড়ে পিহু। রাতের অন্ধকারে বেলকনিতে চেয়ার পেতে বসে আছে আরিফ, হাতে তার ফোন। পূর্ণ মনোযোগ তার ফোনের দিকে। মনে হচ্ছে কোনো নির্দিষ্ট কারো ফোনের অপেক্ষা করছে। তবে বেশিক্ষণ তাকে অপেক্ষা করতে হয় না। পরপরই বেজে ওঠে হাতে রাখা সেলফোনটা। আরিফের চোখে মুখে খুশির ঝলক। ফোনটা রিসিভ করে কানে ধরে বলে, কাজ হয়েছে? জি। ছবিগুলো পাঠাও, আর ওর ওপর ছায়ার মতো নজর রাখো। টাকা কাল পেয়ে যাবে। কথাগুলো বলেই ফোনটা কেটে দেয় আরিফ। মুখে তার বিশ্বজয়ের হাসি। পরশু এই বাড়ি থেকে চলে যাবে আরিফ।
তাই যাওয়ার আগে একবার শেষ চেষ্টা করে যাচ্ছে। সকালে সবার আগে ঘুম ভাঙে তুরানের। ঘুম ঘুম চোখে আড়মোড়া ভেঙে উঠে বসে। দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল 5:30 বাজে সবে। পাশ ফিরে তাকায় পিহুর দিকে। পিহু হাত পা গুটিয়ে বাচ্চাদের মতো করে ঘুমিয়ে আছে। পিহুর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে মুচকি হাসে তুরান। এগিয়ে গিয়ে পিহুর কপালে একটা ছোট্ট করে চুমু দিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ায়। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে বালিশের পাশে হাত দিয়ে দেখে তার ফোনে ভ্রু কুঁচকে যায় তুরানের। মনে করার চেষ্টা করে রাতে ঘুমানোর আগে ফোনটা ঠিক কোথায় রেখে ঘুমিয়েছিল, কিন্তু তুরানের স্পষ্ট মনে আছে ফোনটা বালিশের কাছেই রেখেছিল। ব্যতিব্যস্ত হয়ে খোঁজাখুঁজি করতে থাকে। তুরানের হাতের করা টুকটাক শব্দে ঘুম ভেঙে যায় পিহুর। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখে তুরান ব্যস্ত হয়ে কিছু খুঁজছে। এই 7 সকালে এমন হন্যে হয়ে তুরান কি খুঁজতে পারে সেটাই পিহুর মাথায় আসছে না। হঠাৎ কাল রাতের কথা মনে পড়তে লাফিয়ে উঠে বসে পিহু। তুরান কি তবে তার ফোনটা খুঁজছে? পিহু একটু পিছিয়ে বালিশের ওপর গিয়ে বসে যাতে তুরান বালিশের নিচে রাখা ফোনটা খুঁজে না পায়। এদিকে পিহুকে এমন লাফিয়ে উঠে বসতে দেখে হাত থেমে যায় তুরানের। ভ্রুকুচকে তাকিয়ে বলে, এমন লাফালাফি কেন করছিস? আর আমার ফোনটা কোথায় দেখেছিস? খুঁজে পাচ্ছি না। এখানে তো রেখেছিল মনে হয়। বলে আবার খুঁজতে শুরু করে তুরান। পিহু কিছুক্ষণ চুপচাপ বসে থেকে মনে মনে কথা সাজিয়ে নেয়। মনে মনে সব কথা গুছিয়ে নিয়ে বলে, আপনার সাথে কিছু কথা আছে আমার। বল। খোঁজাখুঁজি করতে করতে উত্তর দেয় তুরান। পিহু দৃষ্টি শীতল কিন্তু মনে ভয়। দৃষ্টি সোজা তুরানের দিকে রেখে বলে, জেরিন কে তুরান ভাই? হঠাৎ করে পিহুর মুখে জেরিনের নাম শুনে চমকে ওঠে তুরান। থেমে যায় ব্যস্ত হাত জোড়া। এলোমেলো দৃষ্টিতে তাকায় পিহুর দিকে। চোখে একরাশ কৌতূহল তুরানের। পিহু জেরিনের কথা জানলো কিভাবে? আর কি কি জেনেছে? পিহুর প্রশ্নের বিপরীতে তুরান উল্টো প্রশ্ন করে, তুই জেরিনকে কিভাবে চিনিস? আমি কিভাবে চিনি সেটা না হয় পরে বলবো। আপনি আগে আমার প্রশ্নের উত্তর দিন। কে এই জেরিন? থেমে যায় তুরান। দৃষ্টি তার এলোমেলো। ছোট একটা ঢোক গিলে বলে, এখন আমি কিছু বলতে পারবো না। তোকে সবচেয়ে পরে বলবো, এখন না। আমার ফোনটা একটু খুঁজে দে, এটা আমার ভীষণ দরকার। রাগ হচ্ছে পিহুর। রাগের অগ্নিশিখা ধীরে ধীরে পুরো শরীরে ছড়িয়ে পড়ছে। পিহুর প্রশ্নের উত্তর দেওয়া চেয়ে ফোন তুরানের কাছে বেশি জরুরি হয়ে গেল। রাগে পিহু বলে, আমি একটা প্রশ্ন করেছি আপনাকে তুরান ভাই, আর আমার উত্তরে এক্ষুনি চাই। বলুন, কে এই জেরিন? তার সাথে আপনার কোনো সম্পর্ক আছে? মাঝরাতে সে আপনাকে কেন ফোন দেয়? ভ্রুকুচকে যায় তুরানের। পিহুর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, তাহলে আমার ফোন তোর কাছে? তুই আমার ফোন লুকিয়েছিস? দেখ পিহু, আমার জরুরি দরকার আছে, ফোনটা দিয়ে দে। আমি বললাম তো, তোর সব প্রশ্নের উত্তর আমি দেব, কিন্তু এখন না। এই মুহূর্তে কিছু বলতে পারবো না। ওদের কথার মাঝে হঠাৎ তুরানের ফোন বেজে ওঠে। পিহুর বালিশ কাঁপতে দেখে তুরানের আর বুঝতে বাকি নেই যে ফোনটা পিহুর বালিশের নিচে লুকিয়ে রেখেছে। এদিকে এই অসময়ে ফোন বেজে ওঠায় হতভম্ব হয়ে যায় পিহু। তবে বালিশের উপর থেকে সরে না, আরো শক্ত হয়ে বসে থাকে। পিহুকে এমনভাবে বসে থাকতে দেখে ছোট্ট একটা নিঃশ্বাস ছাড়ে তুরান। এ মেয়েকে বোঝাতে বেশ কাঠখড় পোড়াতে হবে। শান্ত চোখে তাকিয়ে তুরান বলে, জেরিন আমার ফ্রেন্ড। ও একটা সমস্যার মধ্যে পড়েছে, তাই আমাকে ফোন দিয়েছিল। বাকি সব পরে এক সময় বলবো, এখন ফোনটা দে। তুরানের কথা পিহুর কেন জানি বিশ্বাস হচ্ছে না। এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকে তুরানের দিকে। বিশ্বাস অবিশ্বাসের দোটানার মধ্যেই পিহু ফোনটা তুরানকে দিয়ে দেয়। মনে এই আশা বাঁধে যে তুরান তো বলেছে পরে সব বলবে। এর মানে পরে সে সব বলবে। আর তাছাড়া জেরিন নাকি তুরানের ফ্রেন্ড। বিপদের সময় একজন ফ্রেন্ড অন্য ফ্রেন্ডের সাহায্য নিতেই পারে। এতে দোষের কি? হয়তো পিহুই একটু বেশি ভাবছে। ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল পিহু। আজ কলেজে যেতে চেয়েছিল কিন্তু তাহমিনা থাকায় যায়নি। এমনিতেও কলেজে গেলে ক্লাসই বা করে কখন? 3 বান্ধবী লাইব্রেরিতে বসে গল্প করেই সময় পার করে দেয়। তার চাইতে বোন বাড়িতে আছে, তাকে সময় দেওয়াই ভালো। এমনিতেও কাল তো তাহমিনা চলেই যাবে, কিন্তু যার জন্য পিহুর কলেজ মিস দেওয়া সেই তো লাপাত্তা। সকালে পিহু নিচে এসে শোনে যে সকাল সকাল জিয়ানের সাথে শপিংয়ে বেরিয়েছে তাহমিনা। তাড়াতাড়ি ফিরবে তাই আগে ভাগে বেরিয়ে পড়েছে। এদিকে পিহু ড্রয়িং রুমের সোফায় গালে হাত দিয়ে বসে তাহমিনার জন্য অপেক্ষা করছে। এমন সময় সেখানে আরিফ উপস্থিত হয়। পিহুকে একা দেখে ওর পাশে এসে বসে পড়ে। হঠাৎ পাশে কারো উপস্থিতি বুঝতে পেরে পাশে ফিরে তাকায় পিহু। নিজের পাশে আরিফকে দেখে ভ্রু কুঁচকে যায় পিহুর।
এই লোকটাকে পিহুর একদম পছন্দ হয় না। পিহুকে একা পেলেই আগ বাড়িয়ে কথা বলতে আসে, আর সেটা যদি তুরান দেখে তাহলে লেগে যায় অশান্তি। তবে আপাতত তুরান বাড়িতে নেই দেখে পিহু স্বস্তির নিঃশ্বাস ফেলে। ঝামেলা পিহুর একদম পছন্দ নয়। আরিফের দিকে তাকিয়ে মিথ্যে হাসে পিহু, কিছুটা সরে বসে বলে। কিছু বলবেন ভাইয়া? আরিফও যেন পিহুর প্রশ্ন করার অপেক্ষাতেই ছিল। পিহু প্রশ্ন করতে ঝটপট উত্তর দেয়। কিছু জরুরি কথা বলার আছে, খুব বেশি জরুরি। জি বলুন। নড়ে চড়ে বসে আরিফ। আশেপাশে একবার নজর বলিয়ে ধীর কণ্ঠে বলে। দেখো পিহু, আমি মুখে না বললেও আমি জানি তুমি এটা বুঝতে পারো যে আমি তোমাকে অনেক বেশি পছন্দ করি। মনে একটা সুপ্ত ইচ্ছে তৈরি হয়েছিল তোমাকে নিয়ে, কিন্তু ইচ্ছেটা পূর্ণ হওয়ার আগেই তোমাকে পাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে। কিন্তু আমি চাই তুমি ভালো থাকো, সুস্থ থাকো, সেটা আমার সাথে হোক বা তুরানের সাথেই। কিন্তু আমার মূল চাওয়া হলো তোমার সুখ। তুমি কি তুরানের সাথে সুখী? আগুন চোখে তাকিয়ে আছে পিহু। এ লোকটার মতলব যে ভালো না সেটা পিহু আগেই বুঝে গেছে, কিন্তু হঠাৎ এভাবে যে সেটা প্রকাশ করবে সেটা পিহু আশা করেনি। খানিকটা রাগ নিয়ে পিহু বলে। আপনি কিন্তু নিজের সীমা অতিক্রম করছেন। আমি আমার স্বামীর সাথে সুখী কি না সেই প্রশ্ন করার আপনি কে? আরিফ বুঝতে পারছে পিহু রেগে গেছে। এখন পিহু যদি রেগে চেঁচামেচি শুরু করে তাহলে আরিফের বেশ অপমানিত হতে হবে, কারণ এটা অন্যের বাড়ি। পুরো বাড়িতে আরো একবার চোখ বলিয়ে নেয় আরিফ। আপাতত এখানে কেউ নেই, সবাই নিজেদের রুমে আছে। পিহুকে শান্ত করতে আরিফ ধীর কণ্ঠে বলে। দেখো পিহু, প্লিজ হাইপার হয়েও না। আমি কিন্তু তোমার ভালোই চাই। শুধুমাত্র তোমার ভালোর কথা ভেবে আমি খুঁজে খুঁজে তুরানের বিষয়ে অনেক তথ্য বের করেছি। তুমি কি জানো তুরান তোমাকে ঠকাচ্ছে? আরিফের কথায় ভ্রু কুঁচকে তাকায় পিহু, চোখে তার বিস্ময়। কৌতূহলী কণ্ঠে পিহু প্রশ্ন করে। মানে কি বলতে চাইছেন আপনি? মানে তুরান একটা মেয়ের সাথে প্রেম করছে, সেটা তোমার থেকে লুকিয়ে। তা কি তুমি জানো? বুকের ভেতর ধক করে ওঠে পিহুর। তুরানকে নিয়ে পিহুর মনে সব সময় ভয় থাকে। সেই ভয়টা যেন ধীরে ধীরে বাস্তবে রূপান্তরিত হচ্ছে। আরিফের দিকে তাকিয়ে কিছুটা রাগ নিয়ে পিহু বলে। কি যা তা বলছেন আপনি? এমন কিছুই না। কিসের ভিত্তিতে আপনি এই কথাগুলো বলছেন? আমার কাছে প্রমাণ আছে, তাই বলছি। বলে আরিফ নিজের সেলফোনটা পিহুর দিকে এগিয়ে দেয়। প্রশ্নবোধক চোখে তাকায় পিহু। আরিফের কথা যেন পিহুর মাথার উপর দিয়ে যাচ্ছে। চোখের ইশারায় আরিফ বোঝায় ফোনটা দেখতে। আরিফের দৃষ্টি লক্ষ্য করে ফোনটা হাতে নেয় পিহু। ফোনের দিকে তাকাতেই থমকে যায় পিহুর চোখ। আরিফের ফোনে তুরানের একটা ছবি। ছবিটায় তুরান আর একটা মেয়ে কফি শপে একে অপরের হাত ধরে বসে আছে। ফোন স্ক্রল করে আরো দুটা ছবি পায় তুরানের। তিনটা ছবি তুরানের সাথে ওই মেয়ের ভিন্ন ভিন্ন জায়গায় তোলা। আর আশ্চর্যের বিষয় হলো পিহু এই মেয়েটাকে চেনে। সেদিন রিকশায় তুরানের সাথে এই মেয়েটাকেই দেখেছিল পিহু। পিহুর হাত থরথর করে কাঁপছে, চোখ টলমলো করছে। নিজের মনকে বুঝ দেয় এসব মিথ্যে। তারা দুজন শুধুমাত্র বন্ধু আর কিছুই নয়। আরিফের ফোনটা টেবিলে রেখে শক্ত কণ্ঠে বলে। আপনি ভুল ভাবছেন। ওনারা শুধু বন্ধু দুজন, আর কিছুই না। যদি শুধু বন্ধই হয় তাহলে একে অপরের হাত ধরে আছে কেন, বলো আমাকে? পিহু নিশ্চুপ, কি উত্তর দেবে বুঝতে পারছে না। মস্তিষ্কে হাজার জোর দিয়েও কোনো উত্তর খুঁজে পাচ্ছে না। পিহুর অবস্থা দেখে মনে মনে হাসে আরিফ। এরপর স্বাভাবিক মুখ করে বলে। তুমি খুব ভালো পিহু, অনেক বেশি সহজ সরল। তাই তো তোমাকে তুরান এভাবে ঠকাচ্ছে। তোমার যদি আমার কথা এখনো বিশ্বাস না হয় তাহলে আরাবিক ক্লিনিকে যাও। তুরান এই মেয়েটাকে নিয়ে ওখানে গেছে, এখনো সেখানেই আছে। গিয়ে তুমি নিজের চোখে দেখে আসো। পিহু এখনো নিশ্চুপ, কোনো কথা বলছে না। সামনের দিকে এক ধ্যানে তাকিয়ে কিছু ভেবে যাচ্ছে। পিহুর ভেতরে চলছে ঝড়। মন আর মস্তিষ্কে চলছে গুরুতর লড়াই। এলোমেলো পিহুকে আরো এলোমেলো করে দিতে আরিফ আবার বলে। তোমার ভালোর জন্য এসব বললাম। আমার মনে হয় তোমার ওখানে একবার যাওয়া উচিত। আর কতদিন অন্ধকারে থাকবে তুমি? এবার তো চোখ খোলো। তোমার জীবনের অন্ধকার কাটানোর পথ আমি দেখিয়ে দিলাম। বাকিটা তোমার ইচ্ছা। ঠিকানা আর রুম নাম্বার দুটোই তোমাকে মেসেজ করে দিচ্ছে। তোমার ইচ্ছে হলে যাবে, না হলে ডিলিট করে দিও। কথাগুলো বলে আরিফ উঠে চলে যায়। এদিকে চিন্তিত পিহু পাথরের মতো বসে আছে। ভেবে যেন কোনো কুলকিনারা পাচ্ছে না। এই মুহূর্তে পিহুর ঠিক কি করা উচিত। আরিফের কথা মতো সেখানে যাওয়া উচিত নাকি তুরানের উপর বিশ্বাস রাখা উচিত? হাজারো ভাবনায় পাগল প্রায় পিহু শেষে সিদ্ধান্ত নেয় সে যাবে। আজ এর একটা বিহিত হওয়া দরকার। এই মেয়ের পরিচয় জানা ভীষণ জরুরি হয়ে পড়েছে। কথাগুলো ভেবে দৌড়ে নিজের রুমে চলে যায় পিহু। আলমারি থেকে নিজের পার্সটা নিয়ে সোজা বেরিয়ে পড়ে ক্লিনিকের উদ্দেশ্যে। ক্লিনিকে ঢুকে ফোন থেকে আরিফের পাঠানো এসএমএসটা বের করে পিহু। সেখান থেকে রুম নাম্বার দেখে সোজা সেই রুমের দিকে হাঁটা দেয়। দরজার সামনে এসে থমকে যায় পিহুর পা। ভেতর থেকে একটা মেয়ের গলা শোনা যাচ্ছে। মেয়েটা কাঁদতে কাঁদতে বলছে।
আমি এখন কি করব তুরান? কোথায় যাবো আমি এই বাচ্চাটাকে নিয়ে? ওর কথাই তো কাউকে বলতেও পারবো না। আমি কিচ্ছু বুঝতে পারছি না তুরান, প্লিজ কিছু করো। জেরিন প্লিজ শান্ত হও। এইসব উত্তেজিত হওয়া ঠিক না, এতে বেবির উপর এফেক্ট পড়বে। তুমি চিন্তা করো না, আমি আছি তো। এটা কি তোমার একার বাচ্চা? বলো, ওর উপর তো আমারও দায়িত্ব আছে। ভেতর থেকে তুরানের গলা শুনে স্তব্ধ হয়ে যায় পিহু। নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না। কার বাচ্চা? কিসের বাচ্চা? এটা কি আসলেই তুরান নাকি অন্য কেউ? কোলাহলহীন নিশ্চুপ পরিবেশ, মনে হচ্ছে সময়টা যেন রাতের মধ্যভাগ। নিশুতি রাতের মতোই শব্দহীন লাগছে সব। আশপাশে কারো কথা আপাতত পিহুর কানে আসছে না। পিহুর শরীর, মন, মস্তিষ্ক, পুরো সত্তা জুড়ে চলছে ভূমিকম্প। এটা কার গলা শুনল সে? তুরান? এটা কি সত্যিই তুরান? কিন্তু মিথ্যে কিভাবে হবে? পিহু তো তুরানের গলা চেনে, খুব ভালো করেই চেনে। সেই ছোট্টবেলার ভালো লাগা কিনা। তার গলার আওয়াজ চিনতে পিহু ভুল করবে কিভাবে? কিন্তু মনটা বড্ড বেহায়া, কিছুতেই মানতে চাইছে না। বারে বারে বলছে, তোর ভুল হচ্ছে পিহু, তোর বড় ভুল হচ্ছে। ঠিক বেঠিকের দোটানা থেকে মুক্তি পেতে কাঁপা কাঁপা হাতটা এগিয়ে নিয়ে যায় দরজার দিকে। দরজার হাতল এক হাতে ধরে ছোট্ট একটা ধাক্কা দিয়ে দরজাটা খুলে ফেলে। ভেতরে তাকাতেই থমকে যায় পিহুর পা জোড়া। বরফের মতো জমে যায় পুরো শরীর। অবিশ্বাস্য চোখে তাকায় সামনের দিকে, চোখ দুটো ছলছল করছে। বেডের পাশেই তুরান দাঁড়িয়ে আছে, আর ছবির সেই মেয়েটা বেডে বসে তুরানের কোমর জড়িয়ে ধরে কান্না করছে। দৃশ্যটা যেন পিহুর দুই চোখ কিছুতেই সহ্য করতে পারছে না। বুকের ভেতর দুমড়ে মুচড়ে যাচ্ছে। এটা কি আসলেই তুরান? পিহু তুরান ভাই? কিভাবে সম্ভব? পিহু চোখে বিস্ময় কাটছে না। এদিকে হঠাৎ দরজা খোলার শব্দে পেছনে ঘুরে তাকায় তুরান। এখন হঠাৎ কে এলো সেটাই ভাবছে। ডক্টর তো একটু আগেই দেখে গেছে। পেছন ঘুরে দরজার সামনে পিহুকে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে যায় তুরান। পিহুর কান্না জমানো রক্ত লাল চোখ দেখে বুকের ভেতর ধক করে ওঠে তুরানের। পিহুকে এই সময় এখানে তুরান মোটেও আশা করেনি। হুট করে ছেড়ে দেয় জেরিনকে, ছিটকে দূরে সরে দাঁড়িয়ে পড়ে। পিহুর দিকে দুকদম এগিয়ে কিছু বলতে যাবে তার আগে জেরিন বলে ওঠে, কি তুমি হঠাৎ রুমে ঢুকে পড়লে যে? কাউকে খুঁজছো কি? পিহু নির্বাক, কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। ঘৃণাভরা দৃষ্টিতে তাকিয়ে আছে তুরানের দিকে। পিহুর এমন দৃষ্টি দেখে তুরানের শরীর ভয়ে জমে যাচ্ছে। সামনে যে খারাপ কিছু ঘটতে চলেছে সেটা তুরান খুব ভালো করেই বুঝতে পারছে। পিহুকে বোঝাতে কিছু বলার জন্য মুখ খোলে, কিন্তু কিছু বলতে পারে না। তার আগেই পিহু হাত দিয়ে তুরানকে থামিয়ে দেয়। জেরিনের দিকে তাকিয়ে বলে, সরি আপু, ভুল করে চলে এসেছি। আপনাদের ডিস্টার্ব করার জন্য সরি। বলে আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে সেখান থেকে চলে যায় পিহু। পিহুকে যেতে দেখে তুরানের ভয় আরো বেড়ে যায়। মেয়েটা আবার ভুলভাল কিছু করে বসবে না তো? পিহুকে থামাতে ওর পেছন পেছন ছোটে তুরান। দরজার সামনে যেতে জেরিন বলে ওঠে, তুরান, তুমি কোথায় যাচ্ছ? আর ওই মেয়েটাকে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এখন বলার সময় নেই জেরিন, আমাকে যেতে হবে। তোমাকে সবটা পরে বুঝিয়ে বলবো। শুধু এটুকু জেনে রাখো, ওই মেয়েটা আমার প্রাণ। ব্যাস, এর বেশি কিছু বলার আর ধৈর্য নেই তুরানের। আপাতত পিহুর কাছে যাওয়াটা বেশি জরুরি। তাই আর জেরিনের সাথে কথা না বলে দৌড়ে বেরিয়ে আসে ক্লিনিকের বাহিরে। এদিকে জেরিন হাঁ করে তুরানে যাওয়ার দিকে তাকিয়ে আছে। আপাতত এটা ভাবছে যে কে মেয়ে যার জন্য তুরান এতটা অস্থির হয়ে গেছে, পাগলের মতো ছুটে চলে যাচ্ছে। তুরান বাহিরে এসে দেখে পিহু আশেপাশে দৃষ্টিসীমার মধ্যে নেই, বাড়ি চলে গেছে হয়তো ভেবে তুরান একটা রিক্সা নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। তাইবা বেগম আর তাহমিনার মা দুজনে মিলিয়ে ডাইনিং টেবিলে খাবার সাজাচ্ছেন। দুপুর হয়ে গেছে, এখন সবাই খেতে বসবে। এ বাসায় আবার খাবার টাইম টু টাইম খাওয়া হয়। দেরি করে খাওয়া শফিক সাহেব পছন্দ করেন না। তাই তো দুই যা মিলে তাড়াহুড়ো করে খাবার পরিবেশনে লেগে পড়েছেন। তাহমিনা, জিয়ান আর আরিফ ড্রয়িং রুমে সোফায় বসে গল্প করছে। খাবার পরিবেশন শেষ হলে সবাই খেতে বসবে। সময় হয়ে যাওয়ায় শফিক সাহেব খবরের কাগজ হাতে রুম থেকে বেরিয়ে আসলেন। নিজের দক্ষ চোখে একবার পুরো বাড়িতে চোখ বুলিয়ে শান্তভাবে সোফায় গিয়ে বসেন। তাহমিনার মায়ের উদ্দেশ্যে প্রশ্ন করেন, ছোট বৌমা, ইয়াসের বাবার কি খবর? সে বাড়ি আসবে কবে? তাহমিনার মা কাজ করতে করতে জবাব দেয়, উনি ভালো আছেন ভাইজান, সামনের মাসে বাড়ি আসার কথা। বেশ, দেখে শুনে থাকতে বলো। আর বাচ্চারা সবাই কোথায়? তিয়াস, তুরান, পিহু কোথায় তোরা? তাইবা? স্বামীর ডাকে হাত থেমে যায় তাইবা বেগমের।
সকালে খাওয়া দাওয়া করার পরে সবাই রুমে গেছিল বিশ্রাম করতে। তারপর বাইরে এসে পিহুকে দেখেননি। এখনো পর্যন্ত পিহুর কোনো খবর নেই। তাহমিনাকে দিয়ে একবার পুরো বাড়ি খুঁজিয়েছেন, কিন্তু পিহুকে পায়নি। কাউকে না বলে কোথায় গেল মেয়েটা, সেটা ভেবে চিন্তিত তাইবা বেগম স্বামীর প্রশ্নের জবাবে চিন্তিত সুরে বলেন, তিয়াস তোর ঘরেই আছে, বেরিয়ে আসবে এক্ষুনি। তুরান সেই সকালে বেরিয়েছে, এখনো বাসায় ফেরেনি। আর সকালে খাওয়া দাওয়া করার পর থেকে পিহুকে কোথাও দেখছি না। ওই বাড়িতে গেছে, হয়তো চলে আসবে। এরই মাঝে হন্তদন্ত ভঙ্গিতে তুরান বাড়িতে প্রবেশ করে। সবাইকে নিচে দেখে দৌড়ে তাহমিনার কাছে এগিয়ে আসে। ব্যস্ত কণ্ঠে জিজ্ঞেস করে, পিহুকে এসে পড়েছে তাহু? কোথায় ও? রুমে আছে? তুরানের কথা শুনে ভ্রু কুঁচকে যায় তাহমিনার। কিছুটা অবাক কণ্ঠে বলে, মানে কি বলছিস ভাই? পিউ তো বাসায় নেই। তুই কি জানিস ও কোথায় গেছে? মানে ও এখনো বাসায় ফেরেনি? কিন্তু আমার আগেই তো বেরিয়েছে। ও ফুপির কাছে গেছে হয়তো। দাঁড়া, আমি আসছি। বলেই তুরান উল্টো ঘুরে গেটের দিকে হাঁটা দেয়। এবার পুরো পরিবার আশ্চর্য হয়ে যায়। তুরানের কথা সবার মাথার উপর দিয়ে যাচ্ছে। শফিক সাহেব হাতের খবরের কাগজটা সামনে টি টেবিলে রেখে তুরানের দিকে তাকিয়ে বলে, দাঁড়াও তুরান, কোথাও যেতে হবে না। আমি পিয়াসাকে ফোন করে জিজ্ঞেস করছি যে পিহু ও বাড়ি গেছে কিনা। তার আগে বললো কি হয়েছে। বাবা, এখন ওসব বিস্তারিত বলার সময় নেই। আমার আগে পিহুর সাথে কথা বলার প্রয়োজন। ও আমাকে ভুল বুঝে রাগ করে চলে এসেছে। তুমি প্লিজ আগে ফুপিকে ফোন দিয়ে জিজ্ঞেস করো পিহু ওখানে গেছে কিনা। বেশ, দেখছি আমি। কথাটা বলেই শফিক সাহেব পাঞ্জাবের পকেট থেকে নিজের সেলফোনটা বের করে। তিয়াশা বেগমের নাম্বারে ডায়াল করে ফোনটা কানে ধরে। ফোনটা রিসিভ করতে শফিক সাহেব সোজা প্রশ্ন করেন, পিহু কি তোর বাড়ি গেছে পিয়াসা? না তো ভাইয়া, কেন, কি হয়েছে? না কিছু না, কলেজ থেকে এখনো ফেরেনি, তাই ভাবলাম ও বাড়ি গেছে হয়তো। আচ্ছা, পরে কথা বলছি। ফোনটা কেটে দিয়ে শান্ত চোখে তাকান তুরানের দিকে। দুজনের মধ্যে যে গুরুতর ঝামেলা হয়েছে সেটা শফিক সাহেব বেশ বুঝতে পারছেন। এদিকে পিহু ওর বাবার বাসায়ও যায়নি। কথাটা শুনে ফ্লোরে ধপ করে বসে পড়ে তুরান। শরীরটা একদম শক্তিহীন লাগছে। অপরাধ বোধ ভেতরটা কুরে কুরে খাচ্ছে। বুকের ভেতরে বড্ড জ্বালা করছে, সাথে প্রচণ্ড ভয়ও হচ্ছে। কোথায় গেল পিহু? আবার ভুল বুঝে তুরানের জীবন থেকে দূরে সরে গেল না তো? যদি উল্টোপাল্টা কিছু করে বসে, যদি তুরানের কাছে না ফিরে আসে, তাহলে তুরান কি করবে? তুরান তো মরেই যাবে। ভেতরটা ভয়ে পুরো জমে গেছে তুরানের চোখে মুখের এমন রিয়াকশন দেখে পুরো পরিবার চিন্তায় পড়ে যায়। কি হয়েছে দুজনের মধ্যে? আর পিহুই বা কোথায় গেল? কোনো উত্তর খুঁজে পাচ্ছে না কেউ। শফিক সাহেব গম্ভীর মুখে তাকিয়ে আছে তুরানের দিকে। এরই মধ্যে সেখানে উপস্থিত হন পিয়াসা বেগম, আসলাম সাহেব আর প্রয়াস। শফিক সাহেব হঠাৎ পিহুর খোঁজ করায় চিন্তায় পড়ে গেছিলেন আসলাম সাহেব। পিহু যে তার কলিজার টুকরা, মেয়েকে যে তিনি প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন, তাই স্ত্রীর বাধা না মেনে ছুটে চলে এসেছেন এ বাড়ি। এসে তুরানকে প্রশ্ন করেন, আমার মেয়ে কোথায় তুরান? তুরানের দৃষ্টি নত। নিজেকে আজ বড্ড অপরাধী মনে হচ্ছে। তুরান তো এমন চায়নি, ও তো শুধু কারো ভালো করতে গেছিল। তার জন্য যে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হবে সেটা তুরান কল্পনাও করেনি। নত দৃষ্টিতে তুরান উত্তর দেয়, পিহু আর আমি একসাথে ছিলাম। আমার উপর রাগ করে পিহু সেখান থেকে চলে এসেছে, আর বাসায় আসেনি। এর বেশি কিছু এখন বলতে পারছি না। ও হয়তো রাগ করে আশেপাশে কোথাও গিয়ে বসে আছে। আগে পিহুকে খুঁজে পাওয়া জরুরি, তারপর সব প্রশ্নের উত্তর দিচ্ছে। কথাটা বলে লাফিয়ে উঠে দাঁড়ায় তুরান। কারো কোনো কথা না শুনে হনহন করে বেরিয়ে যায় পিহুকে খুঁজতে। পেছন থেকে চেঁচাতে থাকেন আসলাম সাহেব, সত্যি করে বলো, কি করেছো আমার মেয়ের সাথে? এমন কি বলেছো যে রাগ করে বাড়ি ছেড়ে চলে গেল? উত্তর দাও তুরান। তুরানের এখন কোনো প্রশ্নের উত্তর দেওয়ার সময় নেই, তাই সবার সব প্রশ্ন উপেক্ষা করে ঝড়ের গতিতে বেরিয়ে পড়ে পিহুকে খুঁজতে। তুরান বেরোনোর সাথে সাথেই বেরিয়ে পড়ে তিয়াশার প্রয়াস। তাদের বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় বাসায় বসে থাকা ওদের পক্ষে সম্ভব নয়। এদিকে পরিবারের সবাই বেশ চিন্তায় পড়ে যায়। চিন্তায় থাকতে না পেরে আসলাম সাহেব আর শফিক সাহেবও বেরিয়ে পড়ে পিহুকে খুঁজতে। বাড়ির আশেপাশে চেনা পরিচিত জায়গায় খুঁজতে চলে যান। সন্ধ্যের দিকে তিয়াস আর প্রয়াস ফিরে আসে। হতাশ ভঙ্গিতে সোফায় বসে পড়ে। শফিক সাহেব আর আসলাম সাহেব একটু আগেই চলে এসেছেন। সোফায় ক্লান্ত শরীর এলিয়ে দিয়ে প্রয়াস বলে,
তুরান ভাই কি কিছু জানিয়েছে যে বনুকে খুঁজে পেল কিনা? আমরা আশেপাশে সব জায়গা খুঁজে দেখলাম, কোথাও তো বনুকে পেলাম না। জানি না কোথায় গিয়ে বসে আছে মেয়েটা। পরিবারের সবাই খুব চিন্তিত। দুপুরের খাবার টেবিল ওভাবেই পড়ে আছে, চিন্তায় কেউ এক দানাও পেটে দিতে পারেনি। খেয়েছে শুধু আরিফ, সে এবাড়ির অতিথি আর তার সাথে বাড়িতে জামাইও আছে। তাদের তো আর না খাইয়ে রাখা যায় না, তাই তাহমিনার মা জিয়ান আর আরিফকে জোর করে টেবিলে বসায়। তবে জিয়ান কিছু না খেলেও আরিফ খেয়েছে। খেয়ে দিয়ে সোফায় নির্বিকার ভঙ্গিতে বসে আছে সে, যেন এমন কিছু হবে সেটা সে আগে থেকেই জানতো। রাত 9টার পরে বাড়ি ফিরে তুরান। বাসার সবাই ড্রয়িং রুমেই ছিল। তুরানকে আসতে দেখে তাইবা বেগম এগিয়ে আসেন। তুরানের চেহারা বিধ্বস্ত, চুলগুলো এলোমেলো, হাতে কপালে মাটি লেগে আছে, প্যান্টের হাঁটুতেও মাটি। হয়তো পিহুকে খুঁজে না পেয়ে অসহায় হয়ে রাস্তায় বসে পড়েছিল। সবসময় নিজেকে গুছিয়ে রাখা পরিপাটি ছেলেটার এমন বিধ্বস্ত চেহারা দেখে আঁচলে মুখ চেপে কেঁদে ফেলেন তাইবা বেগম। তুরানের এক হাত ধরে বলেন, পিহু কোথায় তুরান? আর তুই নিজের একই হাল বানিয়েছিস। খুঁজে পাইনি পিহুকে, জানি না কোথায় গেছে। এটুকু বলে তুরান ধীর পায়ে উপরে নিজের রুমে চলে আসে। আসলাম সাহেব রেগে বাসা থেকে বেরিয়ে যান। পেছনে পেছনে যায় পিয়াসা বেগম আর প্রয়াস। পুরো পরিবার স্তব্ধ হয়ে গেছে, কি করবে কিছুই বুঝতে পারছে না। সবাই হতভম্ব হয়ে ওখানেই বসে থাকে। নিজের রুমে এসে দরজার কাছে বসে পড়ে তুরান। পা জোড়া আর চলছে না, শরীর পুরো অসাড় হয়ে আসছে। পিহুকে ছাড়া নিজেকে শক্তিহীন মনে হচ্ছে খুব। দুই হাতে নিজের মাথা চেপে ধরে চিৎকার করে বলে, কোথায় চলে গেলে পিহু? প্লিজ ফিরে আয়, আমি ছেড়ে পারছি না তোকে ছেড়ে থাকতে। ড্রয়িং রুমের সোফায় চিন্তিত ভঙ্গিতে বসে আছেন আসলাম সাহেব। চিন্তায় আছে ওই বাড়ির সকলেও। ঘুম নেই কারো চোখে। চিন্তায় কেউ সারাদিনেই খাবারের একটা দানাও পেটে দিতে পারেননি। ইতিমধ্যে আসলাম সাহেব তার পরিচিত এক পুলিশ অফিসারকে ফোন দিয়েছিলেন পিহু নামে মিসিং কেস করতে, কিন্তু 24 ঘন্টার আগে তারা কোনো পদক্ষেপ নিতে পারবে না জানিয়েছেন। সেই থেকে এভাবে অসহায় ভঙ্গিতে সোফায় বসে আছেন তিনি। মেয়ের খোঁজ না পাওয়া পর্যন্ত কোনো মতেই শান্তি পাচ্ছেন না। রাত যত বাড়ছে সবার চিন্তা ততই বেশি হচ্ছে। রাত 11টার দিকে বাড়ি ফেরে পিহু। আসলাম সাহেব সেই বাড়ি ফেরার পর থেকে আশাভরা দৃষ্টিতে দরজার দিকেই তাকিয়েছিলেন। হঠাৎ এলোমেলো পায়ে পিহুকে এগিয়ে আসতে দেখে চমকে ওঠেন তিনি। পিহুর পরনে জামায় লেগে আছে অসংখ্য ধুলোবালি, চুলগুলো সব এলোমেলো, কান্না করে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। টালমাটাল পায়ে এগিয়ে এসে এলোমেলো দৃষ্টিতে তাকায় নিজের বাবার দিকে। মেয়ের এমন বিধ্বস্ত হাল দেখিয়ে বুকের ভিতর ব্যথা করছে আসলাম সাহেবের। দৌড়ে এসে মেয়েকে বুকে আগলে নেন তিনি। নিজের একমাত্র কলিজার টুকরো মেয়ের এমন হাল তিনি একদম সহ্য করতে পারছেন না। চোখ থেকে আপনা আপনি টুপটাপ করে অশ্রু ঝরতে থাকে। বুকের সাথে চেপে ধরেন পিহুর মাথা, এরপর ধীরে ধীরে মাথায় হাত বুলিয়ে দিতে থাকেন। এতক্ষণ পর ভরসার জায়গা পেয়ে পিহুও যেন আরো দুর্বল হয়ে যায়। বাবাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করে। মেয়েকে এমন পাগলের মতো কাঁদতে দেখে পিয়াসা বেগম আঁচলে মুখ চেপে ধরেন। কান্নারা তার চোখ থেকেও বইতে শুরু করেছে। একই অবস্থা প্রয়াসেরও। একমাত্র আদরের বোনের এমন বেহাল দশা প্রয়াসও মানতে পারছে না। ছলছল চোখে তাকিয়ে আছে বোনের শুকনো মুখের দিকে। মনে মনে কিছুটা অভিমান জমে তুরানের প্রতি। বাবার বুকে মুখ লুকিয়ে বিরতিহীন কাঁদতে থাকে পিহু। চাইছে কান্না থামাতে, কিন্তু কিছুতেই পাচ্ছে না। কান্নারা পিহুর বাধা একদমই মানছে না। মেয়ের মনের অবস্থা বুঝতে পেরে আসলাম সাহেবও আর কিছু বলেন না। সময় দেন নিজেকে সামলে নিতে। এভাবে প্রায় ঘন্টা অতিবাহিত হয়ে যায়। পিহুর কান্নার জোরও আস্তে আস্তে কমে আসে। এখন বাবার বুকে মুখ লুকিয়ে শুধু ফুপিয়ে যাচ্ছে। পিহুকে ধীরে ধীরে শান্ত হতে দেখে আসলাম সাহেব একবার মেয়ের দিকে তাকান। একটা লম্বা শ্বাস নিয়ে পিহুকে ধরে সোফায় বসান। পাশে নিজে বসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে আদুরে কণ্ঠে বলেন, অনেক কান্না হয়েছে আর না, এবার বলো তো আম্মু, কি হয়েছে তোমার? কোথায় গেছিলে তুমি? কি হয়েছে তোমার আর তুরানের মধ্যে? বাবাকে সব বলো। বাবার আদুরে ডাক শুনে পিহু যেন আরো কান্না পাচ্ছে। পিয়াসা বেগম পিহুর অপর পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, কি হয়েছে পিহু, সব খুলে বলতো শোনা। মাথা নিচে করে ফেলে পিহু। অতিরিক্ত কান্নার দরুন এখন হিচকি হচ্ছে শুধু।
দৃষ্টি ফ্লোরের দিকে রেখে পিহু ফুপিয়ে উঠে বলে, তুরন ভাই আমায় ঠকিয়েছে আব্বু। তার অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক হয়েছে আর মেয়েটা প্রেগনেন্ট। শেষের কথাটা বলে আবারও কান্নায় ভেঙে পড়ে পিহু। ভীষণ কষ্ট হচ্ছে, ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে যেন। এত কষ্ট পিহু আগে কখনো পায়নি। মেয়েকে আবার কাঁদতে দেখে সাথে সাথে বুকে জড়িয়ে নেন পিয়াসা বেগম। আসলাম সাহেবের চিন্তিত মুখ এবার কঠিন হয়ে যায়, তার মুখে রাগের আভাস স্পষ্ট। এদিকে পিহুর কথা শুনে আশ্চর্য হয়ে যায় প্রয়াস। তুরান যে এমন কিছু করতে পারে সেটা প্রয়াস কিছুতেই বিশ্বাস করতে পারছে না। হন্তদন্ত পায়ে এগিয়ে এসে পিহুর পাশে বসে বলে, এসব কি বলছিস বনু? তোর কোথাও ভুল হচ্ছে। তুরান ভাই এমন কোনো কিছু করতেই পারে না। আমি নিজ চোখে তাকে সেই মেয়েটার সাথে দেখেছি ভাইয়া, আর এটাও দেখেছি মেয়েটা প্রেগনেন্ট। পিহুর কথা শুনে আশ্চর্য হয়ে যায় প্রয়াস, কণ্ঠে বিস্ময় নিয়ে বলে, কিন্তু এটা কিভাবে সম্ভব বনু? তুরান ভাই তো। আর কিছু বলতে পারে না তিয়াস। তার কথার মাঝে আসলাম সাহেব গর্জে ওঠেন, কঠোর কণ্ঠে বলেন, একদম তুরানের পক্ষ নিয়ে কোনো কথা বলবে না তুমি। তোমার বোন কি মিথ্যে বলছে তাহলে? তুরানের জন্যই আজ আমার মেয়ের এই হাল। আমি ওকে সাবধান করেছিলাম আমার মেয়ে যেন ওর দ্বারা কোনো কষ্ট না পায়, কিন্তু ও সেটাই করলো। আর তুমি এসেছো তার পক্ষ নিয়ে কথা বলতে? নিজের বোনের দিকে একবার তাকিয়ে দেখো। আপন বোনের এমন এলোমেলো হাল দেখে তোমার কি বুক কাঁপছে না বলো? প্রয়াসের দৃষ্টি নিয়েছে। বাবার সাথে কখনো মুখে মুখে তর্ক করেনি প্রয়াস, সেই অভ্যাসও নেই। বাবাকে যতটা ভালোবাসে তার চাইতে বেশি সম্মান করে, তাই মাথা নিচু করে নরম কণ্ঠে বলে, বাবা, আমারও বোনের জন্য কষ্ট হচ্ছে, কিন্তু আমার মনে হয় এখানে কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে। তুরান ভাই বনুকে ঠকাতে পারে না, আমি তাকে চিনি বাবা। তুরানের পক্ষে আর কোনো কথা আমি শুনতে চাই না। আমার কাছে আমার মেয়ে সবার আগে। যে আমার মেয়েকে কষ্ট দিয়েছে তাকে আমি একদম ছাড়বো না। আর তুমি যদি তুরানের পক্ষ নিয়ে কোনো কথা বলো তাহলে তোমাকেও শাস্তি দিতে আমি দুবার ভাববো না। কথাটা মাথায় রেখো। বাবার শক্ত চোখ মুখ আর হিংস্র কণ্ঠ শুনে প্রয়াস এবার চুপ হয়ে যায়। তর্ক করা ওর স্বভাবের সাথে যায় না। তবে প্রয়াসের মাথায় এবার হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছে। তুরান পিহুকে রেখে অন্য কারোর সাথে সম্পর্কে কিভাবে জড়াতে পারে সেই হিসেব মেলাতে পারছে না প্রয়াস। যেখানে প্রয়াস জানে যে তুরান পিহুকে ঠিক কতটা ভালোবাসে, কত শত পাগলামি করেছে পিহুর জন্য, তাহলে সেখানে অন্য কেউ কিভাবে আসতে পারে? চিন্তামগ্ন প্রয়াস চিন্তা করতে করতে সেখান থেকে উঠে নিজের রুমে চলে আসে। তিয়াসকে একটা মেসেজ করে জানিয়ে দেয় যে পিহু বাড়ি ফিরেছে। ড্রয়িং রুমের সোফায় গা এলিয়ে দিয়ে উপরের দিকে তাকিয়ে আছে শফিক সাহেব। চোখে মুখে তার চিন্তার আভাস। সকাল থেকে না খেয়ে আছে বাসার সবাই। অতিরিক্ত চিন্তার ফলে শফিক সাহেবের প্রেশার বেড়ে গেছে, তবুও মুখ ফুটে কাউকে কিছু বলেননি। কাউকে বললে তারা জোর করে খাইয়ে ওষুধ খাওয়াবে, আর আপাতত কোনো কিছু পেটে দেওয়ার মতো মন মানসিকতা বা ইচ্ছে কোনোটাই নেই তার। তাই ঘাড় উঁচু করে চুপচাপ বসে আছেন। এমন সময় হন্তদন্ত ভঙ্গিতে তিয়াস নিচে নেমে আসে। বাড়ির সবাইকে উদ্দেশ্য করে বলে, বনু ফিরেছে? জেঠু, বনু বাড়ি ফিরেছে? নিজের রুমে দরজার কাছে বসে মাথা চেপে ধরে চোখ বন্ধ করেছিল তুরান। এমন সময় তিয়াসের বলা বনু বাড়ি ফিরেছে কথাটা শুনতেই হুট করে চোখ খুলে তাকায়। সাথে সাথে এক প্রকার দৌড়ে নিচে নেমে আসে। অস্থির কণ্ঠে বলতে থাকে, কোথায় পিহু? তিয়াস কোথায় পিহু? ভাই, ও ফুপির বাড়ি আছে। প্রয়াস এইমাত্র SMS করে জানালো আমাকে। আর কিছু শোনার ধৈর্য নেই তুরানের। তিয়াসের কথা পুরোটা না শুনে দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে আসে। উদ্দেশ্য প্রয়াসদের বাড়ি। পিহুদের বাড়ির গেটে এসে জোরে জোরে পিহুর নাম ধরে ডাকতে থাকে তুরান। তুরানের পিছু পিছু ও বাড়ির সবাইও চলে এসেছে। আসলাম সাহেব পিহুর ঘরে এতক্ষণ ছিলেন। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলেন। পিহু ঘুমিয়ে পড়েছে, তাই ধীর পায়ে বেরিয়ে এসেছেন। দরজার কাছে আসতেই শুনতে পান তুরানের চেঁচামেচি। এই মাঝরাতে বাড়ির সামনে এসে পিহুর নাম ধরে জোরে জোরে ডাকায় বেশ বিরক্ত হন তিনি। হাত ঘড়িতে তাকিয়ে দেখেন রাত বাজে 1:45। আস্তে করে পিহুর ঘরে দরজাটা চাপিয়ে দিয়ে তিনি নিচে নেমে আসেন। ড্রয়িং রুমে এসে দেখেন পিয়াসা বেগম কাচুমাচু করে দাঁড়িয়ে আছেন। গেট খুলবেন কি খুলবেন না সেটা ভাবছেন। পিয়াসা বেগমের দিকে রাগী চোখে একবার তাকিয়ে আসলাম সাহেব চলে যান সোজা গেটের দিকে। মেইন গেট খুলে দিতে সবার আগেই হুড়মুড়িয়ে ঢুকে পড়ে তুরান। পিহুর নাম ধরে ডাকতে ডাকতে পিহুর ঘরের দিকে পা বাড়ায়।
কিন্তু কয়েক কদম আসতে আসলাম সাহেব পথ আটকে দাঁড়ান। চোখ মুখ শক্ত করে বলেন, এখানে কি চাই? এই মাঝরাতে এইভাবে চেঁচামেচি করার মানে কি? ভ্রু কুচকে যায় তুরানের। আসলাম সাহেবের এমন কথার কোনো মানে তুরান বুঝতে পারছে না। আশ্চর্য কণ্ঠে তুরান বলে, এখানে কি চাই মানে? পিহু কোথায়? আমার ওর সাথে কথা বলা দরকার। কোনো দরকার নেই। আমার মেয়ের থেকে তুমি দূরে থাকবে। দূরে থাকবো মানে কি? ও আমার বউ। আপনি আমাকে আমার বউর থেকে দূরে থাকতে বলছেন? হ্যাঁ বলছি। তুমি আমার মেয়ের সাথে যা অন্যায় করেছো, তুমি যে এখনো সুস্থ শরীরে দাঁড়িয়ে আছো এটাই বেশি। দুই শ্বশুর জামাইয়ের দ্বন্দ্বে পুরো পরিবার নির্বাক। কেউ কোনো কথা বলার সাহস পাচ্ছে না, সবাই চুপচাপ শুধু দেখে যাচ্ছে। আসলাম সাহেব যে প্রচণ্ড রেগে আছেন সেটা তার গম্ভীর চেহারা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। আর তুরান এতক্ষণ স্বাভাবিক থাকলেও ধীরে ধীরে চেহারা পরিবর্তন ঘটছে। তাইবা বেগম আর শফিক সাহেব চিন্তিত মুখে দাঁড়িয়ে আছেন। এখন যদি তুরানও রেগে যায় তাহলে বিষয়টা সামলানো অসম্ভব। এদিকে পিহুর কাছে যেতে না দেওয়ায় তুরানের ধৈর্যের বাঁধও ভেঙে যাচ্ছে। আসলাম সাহেবের সামনাসামনি সোজা হয়ে দাঁড়িয়ে কাটকাট কণ্ঠে বলে, আপনি কি আমাকে থ্রেট দিচ্ছেন? আপনি কি জানেন আপনি আইন বিরোধী কাজ করছেন? আপনি আমাকে আমার বিয়ে করা বউয়ের সাথে দেখা করতে দিচ্ছেন না। এ পর্যায়ে আসলাম সাহেবের চোখ মুখে আরো শক্ত হয়ে যায়। কণ্ঠ আরো গম্ভীর করে বলেন, আমি তোমাকে আমার মেয়ের কাছে যাওয়া থেকে আটকাচ্ছি। সেটা যদি আইন বিরোধী কাজ হয় তাহলে তুমি যেটা করেছো সেটা কি? তোমাকে তো জেলে দেওয়া উচিত। তুরানের মেজাজ এবার যায় বিগড়ে। রাগী কণ্ঠে তুরান বলে, দেখুন, পিহুর সাথে আমার দেখা করা খুবই জরুরি। পিহু আমাকে ভুল বুঝেছে। প্লিজ আকুর সাথে কথা বলতে দিন, তারপর আপনাদের সবার কথা আমি শুনবো। কিন্তু আগে পিহুর কাছে যাওয়া জরুরি। ফিরে যাও তুমি। পিহুর সাথে তোমার দেখা হবে না। আমার মেয়েকে আমি তোমার কাছে আর যেতে দিব না। দেখি কিভাবে আটকান। বলেই তুরান আসলাম সাহেবের হাতটা ঝাড়ি দিয়ে ছাড়িয়ে লম্বা লম্বা পায়ে উপরে উঠে চলে যায়। আসলাম সাহেব হতবাক। তুরান যে এমনটা করবে সেটা তিনি ভাবেননি। হুঁশ ফিরতে তুরানকে আটকানোর জন্য দৌড়ে এগিয়ে যান, কিন্তু ততক্ষণে তুরান পিহুর রুমের ভেতরে ঢুকে পড়েছে। আসলাম সাহেব আসার আগে ঠাস করে দরজা আটকে দেয়। আসলাম সাহেব ব্যস্ত পায়ে সিঁড়ির কাছে যেতেই শফিক সাহেব তাকে থামিয়ে দেন। আসলাম সাহেবের উদ্দেশ্য করে বলেন, বাচ্চাদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছে। আসলাম, ওদের ব্যাপার ওদের দুজনকে মিটিয়ে নিতে দাও, প্লিজ আটকিও না। আসলাম সাহেব রাগে শুধু ফুঁসছেন। রাগে চোখে তাকান পিহুর ঘরের দরজার দিকে। অপেক্ষা করতে থাকেন তুরানের বাইরে বেরোনোর। মনে মনে ঠিক করেন তার মেয়েকে ঠকানোর অপরাধে তুরানকে এবার তিনি কঠিন শাস্তি দিবেন। সারাদিন কান্নাকাটি করে ক্লান্ত শরীর নিয়ে বাবার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল পিহু। সারাদিনের শারীরিক ক্লান্তি আর মানসিক চাপ সামলে শরীর এখন নিথর হয়ে পড়ে আছে। জীর্ণ শীর্ণ শুকনো মুখ, এলোমেলো চুল, ধুলোবালিতে মাখা জামা কাপড়। পিহুর এমন করুণ হাল দেখে তুরানের বুকের ভেতর ধাক করে ওঠে। নিজের একটা বোকামির জন্য পিহু যে এত কষ্ট পাবে সেটা তুরান কখনো ভাবেনি। ধীর পায়ে এগিয়ে যায় পিহুর দিকে। পিহুর মাথার কাছে বসে কাঁপা কাঁপা হাতটা রাখে পিহুর গালে। পিহুর ফোলা ফোলা দুই গালে কান্নার পানি শুকিয়ে দাগ হয়ে আছে। এটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে মেয়েটা কি পরিমাণ কান্না করেছে। কষ্ট হচ্ছে তুরানের। নিজের গালে নিজেরই থাপ্পড় মারতে ইচ্ছে করছে। হঠাৎ গালে কারো হাতের অস্তিত্ব অনুভব করতেই নড়ে চড়ে ওঠে পিহু। ঘুমটা হালকা হয়ে গেছে। ঘুমানোর আগে নিজের পাশে বাবাকে দেখেছিল, তাই পিহু ভাবে এখনো হয়তো তার বাবাই আছে কাছে। চোখ বন্ধ রেখে গালের হাতটা নিজের হাতে চেপে ধরে ব্যথাতুর কণ্ঠে পিহু বলে, আমার খুব কষ্ট হচ্ছে বাবা, বুকের ভেতর খুব ব্যথা করছে আমার। এই ব্যথা কমবে কিভাবে বলো না? পিহুর এমন করুণ কণ্ঠ শুনে তুরানের বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। মনে হচ্ছে কেউ ধারালো অস্ত্র দিয়ে বুকে ক্রমাগত আঘাত করে যাচ্ছে। এদিকে নিজের বাবার থেকে কাঙ্ক্ষিত উত্তর না পেয়ে কিছুটা আশ্চর্য হয়ে যায় পিহু। চোখ মেলে ওপরে তাকাতেই চোখের সামনে ভেসে ওঠে তুরানের মুখ। অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেছে পিহু। এ সময় এখানে তুরানকে সে মোটেও আশা করেনি। সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠে বসে পিহু। তুরানের চোখে স্পষ্ট ব্যাকুলতা। এক টানে পিহুকে নিজের বুকে ফেলে তুরান। দুই হাতে জাপটে ধরে পিহু, গলায় মুখ গুজে দেয়। আচমকা গভীর ছোঁয়ায় কেঁপে ওঠে পিহু। চোখ খিচে বন্ধ করে খামচে ধরে তুরানের চোখ। তুরান পাগলের মতো চুমু খাচ্ছে পিহুর গলায়। খোঁচা খোঁচা দাড়ির ঘর্ষণে কেঁপে উঠছে পিহুর দেহ।
পিহুর ঘাড়ে ঠোঁট চেপে ধরে তুরান ব্যথাতুর কণ্ঠে বলে, সরি। হঠাৎ করে পিহু যেন কল্পনা ছেড়ে বাস্তবে ফিরে আসে। মনে পড়ে যায় জেরিনের তুরানকে জড়িয়ে ধরার মুহূর্ত। রাগে দুঃখে অভিমানে তুরানকে সরিয়ে দেয় নিজের থেকে। এক রাশ ঘৃণা নিয়ে মুখ ঘুরিয়ে নেয় পিহু। তুরানের সাথে কোনো কথাই বলতে ইচ্ছে করছে না। পিহুকে মুখ ঘুরিয়ে নিতে দেখে মাথা নিচু করে ফেলে তুরান। পিহু তুরানকে মারাত্মক ভুল বুঝেছে, সেটা পিহুর আচরণে প্রমাণ পাওয়া যাচ্ছে। ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে তুরান প্রথমে বলা শুরু করে, আমার পিহু কি আমার উপর রেগে আছে? রেগে থাকারই কথা, কারণ মাথায় যে কোনো বুদ্ধি নেই তার, খালি উল্টো পাল্টা চিন্তা থাকে মাথায়। তখন যে ওভাবে রেগে চলে আসলি, তারপর কোথায় গিয়েছিলে শুনি? জানিস আমি কত ভয় পেয়ে গেছিলাম, পাগলের মতো রাস্তা রাস্তা খুঁজেছে। আমাকে তো তখন কিছু বলার তো সুযোগই দিলি না। যদি একটাবার আমার কথা শুনতে, তাহলে আজ সবই স্বাভাবিক থাকতো। পিহু নিশ্চুপ পাথর হয়ে বসে আছে, না মুখে কোনো কথা আছে আর না নড়াচড়া। পিহুকে এমন পাথরের মতো বসে থাকতে দেখে ভ্রু কুঁচকে যায় তুরানের। কিছুটা ভয়ও হচ্ছে। পিহুর এমন চুপ হয়ে যাওয়া তুরানের কাছে স্বাভাবিক লাগছে না। ভয় ভয় কণ্ঠে তুরান বলে, কি হলো পিহু, কিছু বলছিস না কেন? কথা বল। পিহু তবুও চুপ। তুরান এবার বিচলিত হয়ে পড়ে, অস্থির কণ্ঠে বলে, এই পিহু প্লিজ চুপ থাকিস না, তোর চুপ থাকা দেখে আমার খুব ভয় করছে। আচ্ছা তোর রাগ হয়েছে তো? বেশ, তুই রাগ দেখা, মনের যত অভিমান যত অভিযোগ আছে সব বলে ফেল, আমি শুনবো। তারপর আমি বলবো তোর কি কি অভিযোগ আছে বল। এ পর্যায়ে মুখ তুলে তুরানের দিকে তাকায় পিহু। পিহুর চোখ দেখে চমকে ওঠে তুরান। এই চোখ দুটো আজ ভিন্ন কথা বলছে। যে চোখে তুরান আজ পর্যন্ত শুধু ভালোবাসার অভিমান দেখেছে, আজ সে চোখে আকাশ সমান ঘৃণা দেখতে পাচ্ছে। তুরানের ভয় হচ্ছে, পিহুকে হারানোর ভয়। তুরানের অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে এবং সেই মেয়ে তুরানের বাচ্চার মাও হতে চলেছে। কথাটা মাথায় আসতেই মুহূর্তেই পিহু চোখ মুখের পরিবর্তন ঘটে, চেহারা হয়ে যায় কঠিন। তুরানের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলে, চলে যান এখান থেকে। কেন এসছেন আপনি আমার কাছে? যে আপনার আপন তার কাছেই যান আপনি। হালকা হাসে তুরান। একটু এগিয়ে এসে কিছুটা ঝুঁকে গিয়ে বলে, বাপরে, এত রাগ! এই ছোট্ট মাথায় এত এত রাগ এসে কোত্থেকে শুনি? তাছাড়া যে আমার আপন তার কাছে তো এসেছে, আর কোথায় যাব? পিহু ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। রাগের আগুন উত্তপ্ত লাভার মতো বেরিয়ে আসতে চাইছে। নিজেকে কন্ট্রোল করতে না পেরে এবার চেঁচিয়ে ওঠে পিহু। তুরানকে ধাক্কা দিয়ে সরিয়ে হিংস্র কণ্ঠে বলে, কে আপন? কিসের আপন? আমাকে কখনো আপন ভেবেছেন আপনি? নিজের কাছে কেউ ভেবেছেন? আপন মনে করলে আপনি আমাকে এভাবে ঠকাতে পারতেন না। ছি তুরান ভাই, কি এতটা খারাপ? আমাকে ছোট পেয়ে এত বাজেভাবে ঠকালেন। ঘরে নিজের বউকে রেখে বাইরে পরকীয়ার সম্পর্কে জড়ালেন। কিছুদিন পর আপনার বাচ্চাও আসবে। ছি, আপনার তো চরিত্রেরই ঠিক নেই, বেঈমান। একদমই কথাগুলো বলে হাঁপাতে থাকে পিহু। গলাটা শুকিয়ে গেছে, বুকের ভেতর যেন দামামা বাজছে। তুরানের সাথে এর আগে কখনো এত বাজেভাবে কথা বলেনি পিহু। আজই প্রথম গলা উঁচু করে এমন কথা শোনালো। প্রথমবার এমন দুঃসাহস দেখানোর জন্য কিছুটা ভয়ও পাচ্ছে পিহু। এদিকে তুরান পুরাই হতবাক। পিহু যে এমন কোনো কথা বলবে সেটা ছিল তুরানের ধারণার বাইরে। কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে, শুধু চুপচাপ শুনে যাচ্ছে। তুরানকে এমন চুপ থাকতে দেখে পিহুর বুকে আবার ব্যথা শুরু হয়। তুরানকে কোনো উত্তর না দিতে দেখে ভাবনায় পড়ে যায় পিহু। সাথে সাথে বাড়ে অভিমানও। তুরান কেন কিছু বলছে না? কেন বলছে না যে পিহু তুই যা ভাবছিস সব ভুল? কেন অন্য কোনো কাহিনী শুনিয়ে নিজেকে নির্দোষ দাবি করছে না? তবে কি সে সত্যি অপরাধী? হ্যাঁ, তাই হবে। যদি এসব মিথ্যে হতো তাহলে তার নামে এত বড় অপবাদ দেওয়ার পর সে প্রতিবাদ করত, জোর গলায় বলতো এসব মিথ্যে, আমি নির্দোষ। কিন্তু তুরান তো এমন কিছুই বলছে না। কান্নারা পিহুর গলার কাছে এসে দলা পাকিয়েছে। না পারছে কাঁদতে আর না পারছে কান্না আটকাতে। একটা ঢোক গিলে পিহু বলে, আমি আপনাকে সবার থেকে আলাদা ভেবেছিলাম তুরান ভাই। হ্যাঁ মানছি আমাদের বিয়েটা ছিল অনাকাঙ্ক্ষিত, আর আপনি আমায় বিয়ে করতে চাননি, শুধুমাত্র পরিস্থিতির চাপে পড়ে বিয়েটা করেছেন। কিন্তু আমি ভেবেছিলাম আপনি অন্য সবার মতো সম্পর্কটা ভাঙবেন না, ধীরে ধীরে হয়তো মেনে নেবেন আমায়। তো আমি ভুল ছিলাম। আপনিও অন্য সবার মতো সম্পর্কে কদর করলেন না, এভাবে ঠকালেন আপনি আমায়। বিচ্ছেদ তো আজকাল অহরহ হয়। আপনি না হয় সম্পর্কের কদর করে থেকে গিয়ে প্রমাণ করতেন যে ভালোবাসা এখনো আছে, বিয়ে নামক পবিত্র বন্ধনে একটা অদৃশ্য টান আছে।
হোক না সেই বিয়ে অনিচ্ছাকৃত, কিন্তু আপনিও তো অন্যদের মতো সম্পর্কের বন্ধন ছিন্ন করলেন। আরিফ ভাইয়া ঠিকই বলেছিল, স্বামীদের অন্ধর মতো বিশ্বাস করতে নেই। আমায় ছোট পেয়ে বোকা পেয়ে আপনি সত্যিই ঠকালেন আমায়। প্লিজ চলে যান এখান থেকে। নিজের প্রেমিকা আর অনাগত সন্তান নিয়ে সুখে থাকুন আপনি। আপনার মুখ আর আমায় কখনো দেখাবেন না। চলে যান আপনি। তুরানের দৃষ্টি শীতল, স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে পিহুর দিকে। এই পিহুকে তুরান চেনে না। তুরানের পিহু তো ছিল নরম মনের, বাচ্চা স্বভাবের, কিন্তু আগের পিহু আর আজকের পিহুর মধ্যে আজ আকাশ পাতাল তফাৎ। তুরান ধীর কণ্ঠে জিজ্ঞেস করে, তাহলে তোর মনে হচ্ছে আমি পরনারীতে আসক্ত হয়েছে, আর চেরনের গর্ভের বাচ্চাটা আমার? তোর আসলে এটা মনে হয়? মনে হওয়ার কিছু নেই, আমি সব নিজের চোখে দেখেছি এবং নিজের কানে শুনেছি। তাচ্ছিল্য হাসে তুরান, তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলে, তুই অনেক বদলে গেছিস পিহু, আর আগের মতো নেই। তোর মধ্যে আমার প্রতি যে বিশ্বাসটা ছিল, আজ সেটাও নেই। জানিস পিহু, সম্পর্কে বিশ্বাস থাকাটাই সবচেয়ে বেশি জরুরি। যে সম্পর্কে বিশ্বাস নেই, সে সম্পর্ক কোনোদিন টেকে না। আমাদের সম্পর্কে বিশ্বাসের ভিত্তিটা খুবই নড়বড়ে। যাই হোক, আমি এখনো কিছু বললে তো তুই বিশ্বাস করবি না, ভাবি নিজেকে বাঁচাতে মিথ্যে বলছে। তাই এখনো কিছু না বলাই ভালো। চলে যাচ্ছে আমি। যেদিন তোর বিশ্বাস ফের অর্জন করতে পারবো, সেদিন ফিরে আসবো। তবে যাওয়ার আগে একটা কথাই বলবো, সব চোখের দেখা সত্যি হয় না। কোনো কোনো সময় মানুষের বোঝারও ভুল থাকে। কথাগুলো বলেই আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে চলে যায় তুরান। অভিমানী চোখে তাকিয়ে থাকে পিহু। অন্যায় করে ক্ষমা না চেয়ে এভাবে চলে গেল পাষাণ মানুষ একটা। তুরানের এই আচরণ পিহু মানতে পারছে না। মনে মনে ঠিক করে আর কখনো তুরানের কাছে ফিরে যাবে না। সে তার প্রেমিকাকে নিয়ে সুখে থাকুক, পিহু একাই থাকবে। ড্রয়িং রুমে চুপচাপ দাঁড়িয়ে আছে সবাই। উপরে পিহু চেঁচামেচি সবাই শুনেছে। দুজনের মধ্যে ঝামেলা মীমাংসা হওয়ার বদলে মনে হচ্ছে উল্টো আরও ঝামেলা লেগে গেল। সবার ভাবনার মাঝে তুরান হনহন করে নিচে নেমে আসে। কারো সাথে কোনো কথা না বলে সোজা মেন গেট দিয়ে বেরিয়ে যায়। তুরান যেতে শফিক সাহেব আর তাইবা বেগম একে অপরের দিকে তাকান। পিহুর কথা নিজ থেকে সবাই শুনেছে। চিন্তা কমার বদলে আরও যেন চিন্তা বেড়ে গেল সবার। তুরান বাসা থেকে বের হয়ে যেতে আসলাম সাহেব রাগের চোখে তাকান পিয়াসা বেগমের দিকে। কাট কাট কণ্ঠে বলেন, রুমে আসো পিয়াসা, তোমার সাথে কথা আছে। কথাটা বলে হনহন করে তিনি নিজের রুমে চলে যান। শফিক সাহেব একবার বোনের দিকে তাকিয়ে মাথা নিচু করে বেরিয়ে পড়েন। তার পেছন পেছন যান তাইবা বেগম, তাহমিনা আর তিয়াস। অসহায় চোখে সবার যাওয়ার দিকে তাকিয়ে আছে পিয়াসা বেগম। সবকিছু কেমন যেন এলোমেলো মনে হচ্ছে। কে জানে তার সাজানো গোছানো সংসারে কার কোন নজর পড়ল। পুরো ড্রয়িং রুম জুড়ে নিস্তব্ধতা বিরাজমান, কারো মুখে নেই কোনো কথা। তবে চারিদিকের পরিবেশ চুপচাপ হলেও আবহাওয়া বেশ গরম। তার কারণ এই মুহূর্তে বাড়িতে বিচার সভা বসেছে। আর নিশ্চুপ পরিবেশেও আবহাওয়া গরম হওয়ার কারণ হলো আসামির নিস্তব্ধতা। তুরান যেন মুখে তালা লাগিয়ে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। আর তুরানের এই নিস্তব্ধতাই হলো আবহাওয়া গরম হওয়ার কারণ। শফিক সাহেব বেজায় রেগে আছেন তুরানের ওপর। প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন নিজেকে সামলে রাখার। তিয়াসা বেগম তার একমাত্র বোন, তাই তার প্রতি শফিক সাহেবের ভালোবাসা তুলনামূলক বেশি। সেই দিক থেকে প্রয়াস আর পিহুকে শফিক সাহেব একটু বেশি ভালোবাসেন। তুরানের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলেন, পিয়াসা যখন খুব ছোট ছিল তখন আমাদের বাবা মারা যান। পরিবারের বড় ছেলে হওয়ায় আমার উপর দায়িত্ব ছিল বেশি। বাবার মৃত্যুর পর যখন আমার পুরো পরিবার শোকে ভেঙে পড়েছিল, তখন শক্ত হাতে আমি পরিবারের হাল ধরেছিলাম। সাইদ আর পিয়াসাকে নিজের সন্তানের মতো বুকে আগলে মানুষ করেছি। ওদের কখনো বাবার অভাব বুঝতে দেয়নি। আর পিয়াসা আমাদের একমাত্র বোন হওয়ায় ওর আদরের ভাগটা ছিল সবচেয়ে বেশি। এতটাই আদরে ওকে বড় করেছি যে ওর কোনো আবদার, কোনো চাওয়াই অপূর্ণ রাখিনি। যখন আমাকে এসে বলল যে সাইফের বন্ধু আসলামকে ভালোবাসে, তখন বিনা বাক্যে আসলামের সাথে ওর বিয়ে দিয়েছি। তখন আমরা থাকতাম গ্রামে আর আসলামের পরিবার থাকতো শহরে। বোন এতটাই ভালোবাসি যে ওকে না দেখে আর থাকতেই পারছিলাম না। বুকটা খুব ব্যথা করতো, খা খা করতো ভেতরে ওকে দেখার জন্য। শেষে থাকতে না পেরে পরিবার নিয়ে শহরে চলে আসি। বোনের শ্বশুর বাড়ির কাছে নিজের বাড়ি বানাই, যাতে বোনকে সবসময় চোখের সামনে রাখতে পারি। আমার এত আদরের বোনের ছেলে মেয়ে আমার কাছে ঠিক কতটা আদরের সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো।
থেমে যান শফিক সাহেব। প্রশ্নবোধক চোখে তাকান তুরানের দিকে। একটানা কথাগুলো বলে হাঁপিয়ে গেছেন। জোরে জোরে নিঃশ্বাস টানছেন। প্রেশারটা বোধ হয় আবার বেড়ে গেল। নিজেকে ধাতস্থ করে তিনি ফের বলতে শুরু করেন, তুমি যেমন আমার সন্তান ঠিক তেমন পিহু আমার সন্তান, বরং পিহু আমার কাছে সবচাইতে বেশি আদরের। কেন জানো? তার কারণ আমার পিহুর মধ্যে আমার মাকে খুঁজে পাই। পিহু দেখতে হুবহু আমার মায়ের মতো হয়েছে। ওর মুখের দিকে তাকালে আমার নিজের মায়ের চেহারা চোখের সামনে ভেসে ওঠে। তাই পিহুর কান্না আমাকে অনেক বেশি কষ্ট দেয়। তোমার সাথে যখন পিহুর বিয়ে হয় তখন আমি মনে মনে খুব খুশি হয়েছিলাম। ভেবেছিলাম আমার ছেলের সাথে বিয়ে দেওয়ার অজুহাতে আমার মাকে আমি সারা জীবনের জন্য নিজের কাছে নিয়ে আসব, খুব আদরে রাখবো, কখনো কষ্ট পেতে দেব না। কিন্তু আমি কখনো ভাবিনি যে আমার নিজের ছেলেই তার কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। তোমার প্রতি আমি সবসময় বিশ্বাস রেখেছি তুরান। তোমার সাথে একজন বাবার মতো নয়, একজন বন্ধুর মতো সম্পর্ক গড়ে তুলেছি। আমার বিশ্বাস তুমি কোনো অন্যায় করতে পারো না। সেই বিশ্বাস থেকেই প্রশ্নটা করছি। বলো এসবের মানে কি? তুমি কার সাথে সম্পর্কে জড়িয়েছ? কে সেই মেয়ে? আমাদের সব সত্যি বলো তুরান।